বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিনে আজ নানা আয়োজন, দেশি বিদেশি চক্রান্তে তাকে হত্যা করা হয়েছিল বলছেন বিশ্লেষকরা। এর পেছনে কারা ছিল, কোনো বিদেশি শক্তি জড়িত কিনা এটি উদ্ঘাটন করা প্রয়োজন। পৃথিবীর অনেক দেশেই জাতীয়তাবাদী নেতার ভাগ্যে এই নিষ্ঠুর পরিণতি নেমে এসেছে। জুলাই অভ্যুত্থানের বার্তা অনুধাবন করতে পারেনি ভারত, অভিমত বিশ্লেষকদের। দু দেশের সম্পর্ক ভালো না হলে ভুগবে পুরো অঞ্চল। তরুণ প্রজন্ম নতুন একটা দেশ গড়তে চাচ্ছে, সে কাজটাতে তারা সহযোগী থাকলে আমার ধারণা ভারত বাংলাদেশ সম্পর্ককে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব। এখনো থমথমে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। হামলার উপযুক্ত জবাব তারা যৌক্তিক ব্যাখ্যা তারা প্রদান করবে, নয়তো বাংলাদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষ কিন্তু আসলে প্রস্তুত রয়েছে। আমাদের সার্বভৌমত্বের উপরে যদি কোনো রাষ্ট্র আঘাত হানে, সকল পেশাজীবী মানুষ সবাই কিন্তু প্রস্তুত থাকবে। পুনর্তফসিলের পাশাপাশি সুদ মাফ পাচ্ছেন খেলাপি গ্রাহকরা। সবাইকে ঢালাওভাবে সুবিধা দেওয়া হবে না বলছে বাংলাদেশ ব্যাংক। ফেনীতে জুলাই গণ আন্দোলনে আহত অনেকে ধুঁকছেন এখনো। সরকারি সহায়তার অভাবে মিলছে না সুচিকিৎসা। 19টা বুলেটের মধ্যে আমার 17টাই বের করা হয়েছে। আমার চোখের নিচে এই জায়গায় একটা বুলেট আছে। সর্বপ্রথম হচ্ছে আমার কোনো সহায়তা দরকার নাই, আমার চোখের সর্বোচ্চ ট্রিটমেন্ট হোক। সরকার এই পর্যন্ত যতগুলো চিকিৎসা সহায়তা ঘোষণা করেছে, আমরা এখনো কোনো কিছুই পাই নাই। গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে যাচ্ছে আজ। শেষ মুহূর্তেও থামেনি ইসরায়েলি বর্বরতা। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। দেশের অগ্রযাত্রা এবং রাজনৈতিক ইতিহাসের অন্যতম চরিত্র জিয়াউর রহমান। দেশের বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন তিনি। অগ্রগামী দেশকে পিছিয়ে দিতে দেশি বিদেশি চক্রান্তে তাকে হত্যা করা হয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা। জিয়াউর রহমানের জন্মদিনে বিএনপির কর্মী সমর্থকদের প্রতি তাদের আহ্বান, দেশপ্রেমিক হতে হবে জিয়ার মতো। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত। ডাকনাম কমল, যেন নদী বিধৌত বাংলাদেশের বুকে এক জলজ ফুল। জিয়াউর রহমানের জন্ম 1936 সালে বগুড়ার বাগবাড়িতে। সেনাবাহিনীতে যোগ দেন 1955 সালে। সেনা কর্মকর্তা হিসেবে দারুণ দৃঢ়চেতা চৌকস ব্যক্তিটি আলোচনায় আসেন 1971-এ। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা তার কণ্ঠ সেদিন সাহস জুগিয়েছিল স্বাধীনতাকামী বাঙালিকে। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য বীরুত্তম খেতাব পান জেট ফোর্সের এই সেক্টর কমান্ডার। 1975-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার মঞ্চে আগমন ঘটে জিয়ার। 77 সালে হন রাষ্ট্রপতি। 1978 সালে বিএনপি প্রতিষ্ঠা করে হয়ে ওঠেন জনমানুষের জিয়া, রাজনীতিক জিয়া। কেমন ছিল তার পথ চলা? সমকালীন যে সংস্কার আলাপ, জিয়ার হাত ধরে তার অনেক কিছুরই শুরু বলে মনে করেন পর্যবেক্ষক আর বিএনপি নেতারা। তার দেশপ্রেম এবং সততা যতদিন বাংলাদেশ থাকবে, জনগণের মনে এর একটা দীর্ঘস্থায়ী প্রভাবও পড়বে। জিয়ার রাজনীতি ছিল একটা নতুন ধরনের রাজনীতি, যেখানে প্রথমবারের মতো জনগণ দেখতে পেল যে একজন রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, তিনি মাইলের পর মাইল পায়ে হেঁটে পরিভ্রমণ করছেন, জনগণের সাথে হাত মিলাচ্ছেন। জনগণের রাজনীতি ছিল গণমুখী রাজনীতি। গ্রামীণ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গ্রাম উন্নয়ন এবং তাতে করে সমস্ত বাংলাদেশের উন্নয়ন সম্ভব, এই পরিকল্পনা ছিল। খাল কাটা কর্মসূচি, কাজে 19 দফা কর্মসূচি, এটা ছিল আসলে এই জাতির ভাগ্য পরিবর্তনের কর্মসূচি।
নেতৃত্ব তাকে নিয়ে গিয়েছিল দেশের পথে প্রান্তরে, তেমনি আন্তর্জাতিক মঞ্চেও জিয়া হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ। 81 সালের 30 মে চট্টগ্রামে তাকে হত্যা করা হয়। নিজের শাসনামলে কেমন ছিল মুক্তিযোদ্ধা জিয়ার জনপ্রিয়তা, সেই সময়ের খবরের কাগজ যেন সাক্ষ্য দেয় এখনো। কিন্তু তুমুল জনপ্রিয় এই রাষ্ট্রপতিকে কেন হত্যার শিকার হতে হলো, এর প্রভাবই বা কি? এটা তো একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত। উনি একটা জাতীয়তাবাদী নেতা ছিলেন। আপনার পৃথিবীর অনেক দেশেই জাতীয়তাবাদী নেতার ভাগ্যে এই নিষ্ঠুর পরিণতি নেমে এসেছে। আমার মনে হয় জিয়াউর রহমানের ক্ষেত্রে তাই হয়েছে। জেনারেল মঞ্জুর এবং তার কিছু অনুসারী, তার অন্ধভক্ত যারা ছিল, তার পোস্টিং অর্ডারকে কেন্দ্র করে তাকে চট্টগ্রামের ডিভিশনে জিওসি থেকে স্টাফ কলেজে পোস্টিং দেওয়াতে এতে তারা খুব ক্ষিপ্ত হয়েছিল। এবং এটা তো জিয়াউর রহমানের মতো একজন রাষ্ট্রপতিকে হত্যা করার কারণ হতে পারে না। এর পেছনে কারা ছিল, কোনো বিদেশি শক্তি জড়িত কিনা, এটি উদ্ঘাটন করা প্রয়োজন। জিয়ার জন্মদিনে তার রাজনীতি আর দর্শন চর্চার পরামর্শ বিশ্লেষকদের। এতে সুফল পাবে রাজনীতি, নেতারা হবেন দেশপ্রেমিক আর জনমুখী। জিয়াউর রহমানের মতো একজন সৎ রাষ্ট্রনায়ক আমাদের খুবই প্রয়োজন, যার দেশপ্রেম প্রশ্নের বাইরে প্রশ্নের উপরে থাকবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মত প্রকাশের স্বাধীনতা এবং ধারাবাহিক ভোটদান নিশ্চিত করা গেলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে, মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হন। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে পিজি হাসপাতালের শহীদ আবু সাইদ কনভেনশন হলে চিত্রকর্মের প্রদর্শনী করা হয়। দুই পর্বের অনুষ্ঠানে শিশুদের গল্প বলা আর জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন শিল্পীরা। আমরা সেই সময় চর্চা করেছি, শিখেছি, কারণ তিনি আমাদের সেই পরিবেশ করে দিয়েছিলেন যে শিল্প সাহিত্য যারা করবে তাদের বিকাশের জন্য সেই পরিবেশটা যে দরকার সেটা তিনি অনুধাবন করতে পেরেছেন। দেশের প্রতিটি কোণায় কোণায় যেমন কৃষকের জন্য তার দৃষ্টি ছিল আলাদা, তেমন ঠিক শিশুদের জন্য তার দৃষ্টি ছিল আলাদা। দ্বিতীয় পর্বে অংশ নেন স্থায়ী কমিটির সদস্যরা। নজরুল ইসলাম খান মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি একমাত্র সেনানায়ক যার নেতৃত্বে যুদ্ধ চলাকালে মুক্ত এলাকায় স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন গড়ে উঠেছিল। রৌমারি, চিলমারি ওই অঞ্চল নিয়ে সেখানে শুল্ক আদায় করা হয়েছে এবং আদায়কৃত শুল্কের একটা অংশ কলিকাতায় অস্থায়ী বাংলাদেশ সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটা ব্যাপারে যদি আমরা সকলে একমত থাকি, বারবার বিরোধী শক্তিরা গণতন্ত্রকে ধ্বংসের চেষ্টা করেছে, তাই প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন তিনি। যে কোনো মূল্যে কথা বলার অধিকার থাকতে হবে প্রত্যেকটি মানুষের। এটিকে আমরা যদি সকলে একমত থাকি, প্রত্যেকটি রাজনৈতিক দলমত নির্বিশেষে এই অধিকারটা রাখতে হবে এবং একই সাথে স্বাভাবিক যে নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো উপায়, তাহলে সেই রাহু থেকে আমরা মুক্ত হতে পারবো। ধন্যবাদ। পতিত সরকার দেশের ইতিহাস থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা মুছে ফেলার ষড়যন্ত্র করেছে বলে জানান বক্তারা। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুলে ধরেছেন। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বার্তা প্রতিবেশী ভারত এখনো পড়তে পারেনি, ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। মূলত সে কারণে ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন, সংকট সমাধানে ভারতের আন্তরিকতার ঘাটতি আছে মনে করেন তারা। বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো না হলে কেবল দুদেশ নয়, ভুগতে হবে পুরো অঞ্চলকে। 15 বছর আগের বাংলাদেশ আর পাবে না ভারত, মন্তব্য করে নতুন সরকারের সাথে দূরত্ব কমানোর তাগিদ বিশ্লেষকদের। জুলাই গণ অভ্যুত্থানের পর পাল্টেছে অনেক কিছু। সেই বদলের সারথি যেমন দেশের মানুষ, তেমনি বাংলাদেশের বন্ধুরাষ্ট্র উন্নয়ন সংস্থাগুলোও। 5 আগস্টের পর থেকেই প্রতিবেশী ভারতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মূলত এই ইস্যুতেই ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন শুরু। সবশেষ ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে বরফ গলার সম্ভাবনা থাকলেও কাজের কাজ হয়নি খুব একটা, বরং সীমান্তে শিশুসহ নিরপরাধ বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় দূরত্ব বেড়েছে আরও। সবশেষ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির ভারতীয় চেষ্টা বন্ধ করেছে বাংলাদেশ। ফলাফল, ঢাকা ও দিল্লিতে কূটনীতিককে তলব পাল্টা তলব।
এই অস্থিরতা কমাতে ঢাকা নানা উদ্যোগ নিলেও তাতে দিল্লি সাড়া দেয়নি বলে অভিযোগ বিশ্লেষকদের। ভারতের দিকে এই গণ অভ্যুত্থানটাকে বুঝতে তাদের অসুবিধার কারণ তারা একটা বিভ্রান্তিতে ভুগছে এবং সেই বিভ্রান্তির কারণে তারা একটু আড়ষ্টতার মধ্যে পড়েছে। যেমন ধরুন, তারা ভিসা সার্ভিসটাকে বন্ধ করে দিয়েছে, যোগাযোগ বন্ধ করে দিয়েছে, বাইরের পৃথিবীতে অনলাইন ক্যাম্পেইন, ভারতেতে মিথ্যা ক্যাম্পেইন হচ্ছে। বিবিসি খ্যাত সাংবাদিক ডেভিড লয়েন এখন কাজ করছেন লন্ডনের কিংস কলেজে। প্রায় 4 দশক ধরে দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে বোঝাপড়া তার। বলছিলেন, গত 5 দশকেও বাংলাদেশের সাথে প্রকৃত অর্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে না পারা বড় দেশ হিসেবে ভারতের ব্যর্থতা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে পারেনি ভারত। গেল 15 বছর মূলত শেখ হাসিনার সরকারের সাথে ভালো সম্পর্ক রেখেছিল তারা। এর বাইরে অন্য যে সরকারগুলো এদেশে ছিল তাদের সাথে বোঝাপড়া কতটা ভালো ছিল তা নিয়ে অনেক প্রশ্ন আছে। There were good relations when there was a Sheikh Hasina government, but let's see if there were any other democratically elected government. চলমান এই সংকট সমাধানে দুপক্ষকেই আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেশি বিদেশি বিশেষজ্ঞদের। তবে দিল্লির কোর্টে যে সমাধানের চাবি তা স্মরণ করিয়ে দেন তারা। আগস্টের পরও অস্থিরতা কাটাতে ভারতের প্রচেষ্টা দেখেনি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যেসব শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাজে লাগিয়ে ভারতের কাছে বাংলাদেশের বার্তা স্পষ্ট করতে হবে। আসলে এটাই বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো করার সঠিক সময়। ভারতকে আমার মনে হয় তারা যত বেশি বুঝতে পারবে যে এখানে একটা বাংলাদেশ নতুন একটা আত্মমর্যাদার বোধ তাদের মধ্যে এসছে এবং তরুণ প্রজন্ম নতুন একটা দেশ গড়তে চাচ্ছে, সেই কাজটাতে তারা সহযোগী থাকলে আমার ধারণা ভারত বাংলাদেশ সম্পর্কটাকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব। প্রতিবেশী বদলের সুযোগ নেই, তাই পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে দুদেশকেই উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা। এবং এই ডিফারেন্ট বাংলাদেশটাকে বোঝার জন্য মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আম গাছ আর ফসল কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বহাল উত্তেজনা। শনিবার সাউন্ড গ্রেনেড ছোড়ে বিএসএফ। বিস্ফোরণে আহত হন 5 বাংলাদেশি কৃষক। ঘটনার পর পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত এলাকায় সাউন্ড গ্রেনেড ছোড়ার নিন্দা জানায় বিজিবি। এ ঘটনার পর দুদেশে অতিরিক্ত সীমান্তরক্ষী মোতায়েন করে। এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিয়ার গ্যাস চালিয়েছে, এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ। ফের সীমান্তে উত্তেজনা। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, মুখোমুখি অবস্থানে দুপারের মানুষ। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় গম কেটে নিয়েছে বাংলাদেশিরা, এমন গুজব চাউর হয় সীমান্ত এলাকায়। এর পরপরই নোম্যান্স ল্যান্ড পেরিয়ে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ভারতীয় বাসিন্দা ও বিএসএফ সদস্যরা। আম গাছসহ বিভিন্ন ফসল কেটে নষ্ট করে তারা। দেশের সীমান্ত রক্ষায় প্রতিরোধ গড়ে তোলে বিজিবি জওয়ান ও বাংলাদেশিরা। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ। আহত হয় কয়েকজন বাংলাদেশি কৃষক। জায়গা ওরা দখল করে আপনার আমাদের গাছ টাছগুলাকে অনেকগুলা কেটে দিয়েছে, আমাদের দেশে এসে আর কি আমরা প্রতিহত করি। প্রতিহত করার পর ওদের জনগণ বিএসএফ এর সহায়তায় আপনার এভাবে ওরা আমাদেরকে হাইসা কাত্তা বললম, তারপরে তীর ছিল আপনার, তারপরে ককটেল মেরেছে, বোমা মেরেছে। বলছে যে আমাদের দেশের জনগণ নাকি গম কেটে নিয়ে গেছে। পদ্মাপাড়ের মানুষের কঠোর প্রতিরোধে পরে পিছু হটে বিএসএফ সদস্য সহ ভারতীয়রা। আহতদের উদ্ধার করে নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে। পেয়ারা বাগান সবগুলো তারা কেটে ফেলেছে অন্যায়ভাবে। ভুট্টা কারা জনগণ বিএসএফ এর সহায়তায়, বিএসএফ নিজে সহায়তা করে পাথর মাথায় চাপাইছে, লাঠি মাটি না প্রতিহত করেছে। ঘটনার পরপরই ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি অধিনায়ক জানান, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বিএসএফ। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তারা। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। ঘটনার পরই সীমান্তে দুপারে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, জোরদার করা হয়েছে টহল।
এর আগে এ মাসের প্রথম দিকে নোম্যান্স ল্যান্ডে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চৌকা সীমান্তে ছড়ায় উত্তেজনা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এ ব্যাপারে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েলের কাছে একটু যেতে চাই। জুয়েল, সীমান্তে এখন কেমন পরিস্থিতি? বিজিবি কি এই বিষয়ে কিছু বলেছে, আর বাসিন্দাদের প্রতিক্রিয়াই বা কি এই বিষয়ে? সোহার, সকালবেলা এখন পর্যন্ত আসলে তেমন কোনো আমরা অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। সীমান্ত মোটামুটি স্থিতিশীলই আছে। বিজিবি যেটা গতকালকে বলছিলেন যে যেহেতু বিজিবি এই ভারতীয় নাগরিকদের এই ধরনের অপ্রীতিকর এবং আগ্রাসী কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এই বিষয়টি তারা খতিয়ে তদন্ত করার জন্য খতিয়ে দেখা প্রতিশ্রুতি দিয়েছেন। আপাতত এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে কিন্তু তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে আপনাকে যেটুকু বলে রাখি সেটি হচ্ছে যে এই সীমান্তে কিন্তু বারবার ঘটনাগুলো ঘটছে, কারণ গত 7, 8, 9 তারিখ 6, 7, 8, 9, 8 তারিখ এই 3 দিন কিন্তু পার্শ্ববর্তী অর্থাৎ কয়েকশো গজ দূরেই কিন্তু চৌকা সীমান্ত, সেই সীমান্তেই কিন্তু বিজিবি বিএসএফ মুখোমুখি অবস্থান করেছিলেন কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে এবং সেটা কিন্তু চরম পর্যায়ে গিয়েছিল। পরে উভয় পক্ষই কিন্তু সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন করেছিলেন। সেটা কিছুটা স্তিমিত হওয়ার পরপরই কিন্তু গতকাল থেকেই কিন্তু আবার ওই পার্শ্ববর্তী কিরণগঞ্জ সীমান্তে কিন্তু এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। অর্থাৎ তারা যে গম কাটার মিথ্যা অভিযোগ দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে বা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্তের যে কৃষকদের, বাংলাদেশি কৃষকদের আম গাছ, বড়ই গাছ, মানে বড়ই বাগান এবং বিশেষ করে পেয়ারা বাগান, এগুলো একদম প্রকাশ্য ধ্বংস করে এবং সীমান্তের নোম্যান্স ল্যান্ডের মধ্যে তারা বোমা বিস্ফোরণের মতো আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ঘটনা ঘটায়। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এলাকার মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন এবং তারাও কিন্তু প্রতি জবাব দেওয়ার জন্য প্রস্তুত এবং বিজিবিকে কিন্তু বারবার জোর তাগিদ দিচ্ছিলেন। কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি তাদের বিচক্ষণতার কারণেই কিন্তু কালকে অনেক অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পরে বিএসএফ হয়তো সেটা বুঝতে পেরেছেন। ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে তারা বিষয়টি অনুধাবন করার পর তারা দুঃখ প্রকাশ করেছিলেন এবং দুঃখ প্রকাশ করার পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ড যেন আর ভবিষ্যতে না হয় সেই ধরনের তারা কাজ করছিলেন। আর একটা এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাটালিয়ন অধিনায়ক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু গতকালকেও সীমান্তে অবস্থান করছিলেন এবং তারা বারবার আমাদের যে বিষয়টি বলছিলেন যে এই ধরনের সীমান্তে বোমা বিস্ফোরণের ঘটনাটা আন্তর্জাতিক মানে আইন লঙ্ঘন করার শামিল। সুতরাং এই ধরনের কর্মকাণ্ড তারা কখনোই বরদাস্ত করবেন না। বিশেষ করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বা বাংলাদেশের প্রতিটি ইঞ্চি তাদের যেহেতু রক্ষা করার দায়িত্ব, সেক্ষেত্রে কিন্তু তারা সর্বদা সচেষ্ট থাকবেন। এছাড়া গতকালকে কিন্তু একজন বিজিবি সদস্য ভারতীয় নাগরিকদের আক্রমণে কিন্তু আহত হয়েছিলেন। পাশাপাশি বাংলাদেশের কৃষক এবং নাগরিক 5 জন কিন্তু গুরুতর আহত হয়েছেন। তারা কয়েকজন কিন্তু হাসপাতালেও চিকিৎসা গ্রহণ করেছেন। তো এই ধরনের যে ন্যাক্কারজনক ঘটনা এবং আগ্রাসী মনোভাব ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতীয় নাগরিকদের, এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া আছে এবং মানুষ কিন্তু এটার ক্ষোভ জানাচ্ছেন, এর নিন্দা জানাচ্ছেন। এটার অবসান হওয়া দরকার। সোহার, জুয়েল সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা করলেন বিক্ষোভ মিছিল। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সীমান্তে ঢুকে ভারতীয় নাগরিকদের তাণ্ডব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ এর কার্যক্রমের প্রতিবাদে শনিবার রাতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা বলেন, ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে বাংলাদেশের জনগণ সব সময় প্রস্তুত আছে এবং থাকবে। বলেন, হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বের নীতি লঙ্ঘন করেছে। এখন থেকে দিল্লি ঢাকা সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সীমান্তে যে কোনো প্রহসন রুখে দিতে দেশের জনগণ আর কোনো আপোষ করবে না, এমনটাও জানান তারা। হামলার উপযুক্ত জবাব তারা যৌক্তিক ব্যাখ্যা তারা প্রদান করবে, নয়তো বাংলাদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষ কিন্তু আসলে প্রস্তুত রয়েছে সীমান্ত রক্ষা করা, সার্বভৌমত্ব রক্ষা করা এবং দিল্লিকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। আমাদের সার্বভৌমত্বের উপরে যদি কোনো রাষ্ট্র আঘাত হানে, সকল পেশাজীবী মানুষ সবাই কিন্তু প্রস্তুত থাকবে। হাসিনা ছিল দিল্লির দাসত্ব, দিল্লি স্পেস সেখানে চলতো। সুতরাং যখন তার পতন হয়েছে,
দিলে এটা সহ্য করতে পারতেছে না। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের দেশকে উস্কানিমূলক কাজ করে আমাদেরকে অস্থিতিশীল করতে চাচ্ছে। খেলাপি গ্রাহকদের আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পুনর্তফসিলের পাশাপাশি সুদ মওকুফ পাওয়া ঋণের মেয়াদ বাড়ানোর মতো সুবিধা পাবেন তারা। এজন্য সরকার বেসরকারি প্রতিনিধিদের নিয়ে একটি কমিটিও গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এবার ঢালাওভাবে সুবিধা দেওয়া হবে না জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বলা হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্তরাই পাবেন এই সুবিধা। প্রভাবমুক্ত থেকে ঋণ পুনর্তফসিল করা গেলে ভালো ফল পাওয়া যাবে মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। সরকার পতনের আন্দোলন এবং রাজনৈতিক পট পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক শিল্প কলকারখানা, ব্যাহত হয়েছে উৎপাদন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণেও ক্ষতির মুখে পড়েছেন অনেকে। আবার বিগত সরকারের রোষানলে পড়ে ব্যবসা চালাতে না পেরে খেলাপি হয়েছেন অনেক উদ্যোক্তা। এসব কারণে খেলাপি ঋণ পুনঃতফসিলে বিশেষ সুবিধার আবেদন জানিয়েছে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন। তাদের আবেদনে সাড়া দিয়ে বিশেষ ছাড়ে পুনঃতফসিলের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে ঢালাওভাবে না দিয়ে এবার প্রকৃত ক্ষতিগ্রস্তদের সুবিধা দিতে চাই। তাই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে করতে আলাদা কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা, যারা ক্ষতিগ্রস্তদের আবেদন যাচাই বাছাই করবে। এই উদ্যোগে ইচ্ছাকৃত খেলাপিরা কোনো সুবিধা পাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো পর্যালোচনা করবে, প্রথমে ব্যাংকগুলো পর্যালোচনা করে এই সুপারিশ কমিটিতে এটা পাঠাবে। সুপারিশ কমিটি তখন এগুলো পর্যালোচনা করবে। তবে এই পর্যালোচনার ক্ষেত্রে এই যে সমস্ত ঋণগুলো নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে শ্রেণীকৃত হয়েছে শুধুমাত্র সেই কেসগুলো দেখবে। এখানে কোনো ইচ্ছাকৃত খেলাপি এই পর্যালোচনার মধ্যে আসবে না। রাজনৈতিকভাবে প্রভাবযুক্ত কোনো ঋণকে পুনঃতফসিলীকরণের সুবিধা এই সুপারিশ কমিটি করবে না। সুপারিশ কমিটি খুব নির্মোহভাবে পর্যালোচনা করবে এবং এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। যদিও আগে দেয়া বিশেষ সুবিধার অভিজ্ঞতা ভালো নয় বলেও জানান তারা। তবে প্রভাবমুক্ত থেকে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সুবিধা দেয়া হলে ভালো ফল পাওয়া যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। আমার কাছে মনে হয় যে এইভাবে যদি ঠিকমতো ব্যাংক কাস্টমার ভিত্তিতে হয় এবং ব্যাংকার যদি তার জেনুইননেস দেখে করে সেন্ট্রাল ব্যাংকে পাঠায় এবং সেন্ট্রাল ব্যাংকের যদি কমিটি যদি কোনো কিছু প্রভাবিত না হয়ে যেতে হয়, তাহলে আমার কাছে মনে হয় এটা ওগুলোর চেয়ে ডিফারেন্ট। ওগুলোতে কিন্তু ব্ল্যাঙ্কেট ছিল এবং ওগুলি কিন্তু ওই সব পলিসিগুলো করা হয়েছিল কিছু কাস্টমারকে মাথায় রেখে। বোর্ডের আওতামুক্ত হয়ে প্রফেশনালি দায়িত্ব পালন করে, নিয়মকানুন মেনে দায়িত্ব পালন করে, তাহলেও কিন্তু এই ধরনের কাজটা ভালো হওয়ার সম্ভাবনা ভালো। সেটা সেন্ট্রাল ব্যাংকের কমিটির মাধ্যমে যদি যেটা হবে সেটাও যেন ডিউ ডিলিজেন্স মেনে এবং ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। কোনো ডিকটেশন কি প্রভাব কাটানোর চেষ্টা করা হলে সেটা যদি মুক্ত থাকতে পারে, আমি মনে করি ওই ক্ষেত্রেই এই রেজাল্টটা আসবে। বিশেষ সুবিধায় ঋণ পুনঃতফসিলের বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে ফেনীতে আহত অনেকেই ভুগছেন এখনো। সরকারি সহায়তার অভাবে মিলছে না সুচিকিৎসা। কেউ হারিয়েছেন চোখ, কেউ আবার শরীরে বয়ে বেড়াচ্ছেন গুলি। স্বাভাবিক জীবনে ফেরার আকুতি তাদের। চোখ দিয়ে রক্ত পড়ছে যখন আমাকে। অভ্যুত্থানের দিন গত ৫ আগস্ট মিছিল নিয়ে ফেনী শহরের টাং রোডে যায় ছাত্র জনতা। সেই মিছিলে গুলি চালানো হলে গুরুতর আহত হন শিক্ষার্থী নাহিদুর রহমান। হসপিটালে গিয়ে বাঁচবো, আমাদের হসপিটালে গিয়ে আমাদের ভাইদেরকে কুপাইছে। ছড়াগুলিতে হারিয়েছেন একটি চোখ। জেলা প্রশাসনের তালিকায় পৌরসভায় আহতদের মধ্যে বি ক্যাটাগরিভুক্ত নাহিদের চিকিৎসা থমকে যাচ্ছে অর্থের অভাবে। মিলছে না প্রতিশ্রুত সরকারি সহায়তা। ওই দিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ আমাদের উপরে হামলা করে, যেখানে আমাদের অনেক ভাইকে ওরা আহত করে। আমার পাশে একটা ভাইয়ের কানকে পুরো ছিঁড়ে গেছে, ওর কানটা পুরো ছিঁড়ে গেছে, ওকে এভাবে ধরে রাখছে, ওর কান নাই। কিন্তু সরকারিভাবে আমরা এখনো কোনো সহায়তা পাইনি। কিন্তু আমার সর্বপ্রথম হচ্ছে আমার কোনো সহায়তা দরকার নাই, আমার চোখের সর্বোচ্চ ট্রিটমেন্ট হোক, আমি চাই এটা। নাহিদের মতোই আহত আরেক শিক্ষার্থী মুসলেউদ্দিন শান্ত। সদর উপজেলায় আহতদের তালিকায় সি ক্যাটাগরিতে থাকা শান্ত পাচ্ছেন না সরকারি সহায়তা। 19টা বুলেটের মধ্যে আমার 17টাই বের করা হয়েছে। আমার চোখের নিচে এই জায়গায় একটা বুলেট আছে, এখান দেখলে বুঝবেন যে এখানে কালো হয়ে আছে। আমার এই জায়গায় একটা বুলেট আছে, আর আমার হচ্ছে বাম পায়ে দুইটা লাগছিল, তার মধ্যে এখানে একটা বের করা হয়েছে আর এই সাইডটা রয়ে গেছে। আমার মোট 2টা বুলেট এখনো আমার শরীরে আছে, বডিতে। আহত অনেকে এখনো চিকিৎসা সহায়তার বাইরে।
18 জুলাই হচ্ছে যে কি হ্যাঁ গুলি খেয়েছি, এরপরও যে আমি আন্দোলন হচ্ছে যে কি মানে ছিটকে যায় না, আমি ইনশাল্লাহ আন্দোলন হচ্ছে যে চালিয়ে গেছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরা আক্রমণ করে। এই আক্রমণের মধ্যে পড়ে আমার মাথায় অনেকগুলো কোপ, মাথা সেলাই, এখনও পর্যন্ত আমি অসুস্থ। মাথায় চিকিৎসা, আমার এখনও চিকিৎসা সহায়তা সরকারি পর্যন্ত যতগুলো চিকিৎসা সহায়তা ঘোষণা করেছে আমরা এখনও কোনো কিছুই পাই নাই। জুলাই বিপ্লবে আহতদের সব ধরনের চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। যারা এখনো শরীরে গুলি নিয়ে আছে না, বের করা হয় না, তাদেরকে প্রথমে সদর হাসপাতালে যেতে হবে, মেডিকেল বোর্ডের কাছে। মেডিকেল বোর্ড যদি অপারগতা প্রকাশ করে এখানকার স্থানীয়ভাবে, তাহলে আমাদের এখানে আসবে, আমরা ঢাকায় পাঠাবো। আন্দোলনে ফেনীতে মৃত্যুবরণ করেছেন 10 জন, আহত হয়েছেন 337 ছাত্র জনতা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। লক্ষ্য ছিল কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে চাষিদের কষ্ট লাঘবের। সেজন্যই 70% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ প্রকল্প নেওয়া হয়। কিন্তু নেত্রকোনায় উঠেছে অনিয়মের অভিযোগ। শুধু এক কৃষি অফিসের উপসহকারীর বাড়িতেই অভিযান চালিয়ে 5টি মেশিন পেয়েছে দুদক। প্রভাব খাটিয়ে অন্তত 24টি মেশিন দখল নেওয়ার অভিযোগ সেই কর্মকর্তার বিরুদ্ধে। নেত্রকোনার এক কৃষি কর্মকর্তার বাড়িতে ভর্তুকি মূল্যের 5টি হারভেস্টার মেশিন, প্রতিবেশীদের বাড়িতে আছে আরও কয়েকটি, অথচ কোনোটিরই কাগজপত্র নেই। কারো বাড়িতে আছে 2টা, কারো বাড়িতে আছে 3টা, কিন্তু আমাদের বাড়িতে মনে হয় যে আমরা তো এটাই। কথা ছিল কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় 70% ভর্তুকি মূল্যে এসব কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হবে কৃষকদের মাঝে। অভিযোগ উঠেছে সদর উপজেলার রৌহা গ্রামের কৃষি অফিসের উপসহকারী সুলতান মাহমুদ প্রভাব খাটিয়ে নিজ নামে নিয়েছেন অন্তত 24টি যন্ত্র। বিতরণের কাগজপত্রে কৃষকের নাম থাকলেও সেসব মেশিন এসে ভিড়েছে সুলতানের বাড়ির উঠানে। এরপর সেগুলো চড়া দামে বিক্রি করেন এই কর্মকর্তা। দ্রুত ফসল কর্তনের জন্য আপনার 30% কৃষক দিবে এবং 70% সেটা সরকারি ভর্তুকি দিবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই জেলার মধ্যে বেশ কিছু উপজেলাতে এত করাপশন হয়েছে এবং ক্ষমতাসীন তখন যারা ছিল তারা এই হারভেস্টার গুলো নিয়ে নিছে। দেশের সম্পদ, মানুষের, সাধারণ মানুষের সম্পদ এভাবে লুটপাট করেছে। আমি মনে করি এদেরকে সকলকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। অভিযোগের পর তার বাড়িতে অভিযান চালায় দুদক। একে একে সকল অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে এসবের কিছুই জানেন না বলে দাবি উপজেলা কৃষি কর্মকর্তার। সুলতানের মাধ্যমে এগুলো অনিয়মিতভাবে মানে যেগুলো নিয়মতান্ত্রিক না ভাবে তো অন্য নাম ইউজ করে এগুলোকে সরবরাহ করা হয়েছে। মূল হোতা দেখতেছে আমরা সুলতানের মূল নায়ক। উপসহকারী কৃষি অফিসার সুলতান মাহমুদ ইতিমধ্যে সে এখান থেকে ধুবড়া পোস্টিং হয়ে গেছে, আর তার বাসা নেত্রকোনা। আসলে তার বাসায় মেশিন আসে কিনা এটা আমার জানা নাই। এরই মধ্যে পার্শ্ববর্তী উপজেলায় বদলি করা হয়েছে অভিযুক্ত সুলতান মাহমুদকে। তবে 5 আগস্টের পর থেকেই গা ঢাকা দিয়েছেন সুলতান। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। স্বেচ্ছাশ্রম ও নিজেদের অর্থায়নে যাতায়াতের জন্য জামালপুর কাঁচা সড়ক তৈরি করছে 7 ইউনিয়নের মানুষ। 1.5 কিলোমিটার এই সড়ক নির্মাণে শ্রম দিচ্ছেন বিভিন্ন গ্রামের 5 শতাধিক বাসিন্দা। বছরের পর বছর জনপ্রতিনিধি আর প্রশাসনের সহায়তা না পেয়ে শুকনো মৌসুমে নিজেরাই হাতে তুলে নিয়েছেন ঝুড়ি কোদাল। একটি সড়ক দরকার, তার জন্য বছরের পর বছর অপেক্ষা, অবশেষে নিজেরাই উদ্যোগী। জামালপুর সদর উপজেলার ঝিনাইনদ তীরবর্তী মেষ্টা ইউনিয়ন সহ কয়েকটি পিছিয়ে পড়া জনপদের সড়ক যোগাযোগ বেহাল। রাস্তা হলে সদরের সাথে যাতায়াত সহজ হয় মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ি উপজেলার কয়েক লাখ মানুষের। কিন্তু সেতু ও সড়কের অভাব যুগ যুগ ধরে ভোগাচ্ছে 4 উপজেলার 60টি গ্রামের মানুষকে। জনপ্রতিনিধি আর প্রশাসনের সহায়তা না পেয়ে বাধ্য হয়ে পশ্চিমা রংহাটি বাজার থেকে চান্দের হাওড়া বাজার পর্যন্ত কাঁচা রাস্তা নির্মাণ করছে গ্রামবাসী। চান্দের হাওড়া বাজার থেকে নদীর উপর দিয়ে গগনপুর পর্যন্ত একটা ব্রিজ, এই ব্রিজের উদ্দেশ্যে আমরা এই রাস্তার যাবতীয় কাজ করতেছি। আমরা সব এমপির কাছে গেছি বা ইয়ার কাছে, চেয়ারম্যান মেম্বারের কাছে গেছি, সব কাছে গেছি, কোনো কাজ হয় নাই। এই ব্রিজটা হইলে আমাদের ও ফ্যামিলির আবার তর্জন আছে, কৃষি ফসল আছে, ওই দিক দিয়ে আমরা এদিক দিয়ে ব্রিজ হইলে আমরা এই রাস্তা দিয়ে জামালপুর পর্যন্ত আমরা যাইতে পারি। রাস্তার কাজ শেষ হলে শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্রের যাতায়াত সহজ হবে। ইতিবাচক প্রভাব পড়বে গ্রামীণ কৃষিতে। মাদারগঞ্জ, সরিষাবাড়ি, তারপরে মেলান্দ, জামালপুর এই রাস্তাতে তো মালামাল
এই মালামালগুলি এই রাস্তায় যাবে। আমাদের ছেলে পোলাপান স্কুলে যেতে পারে না, অনেক দিন ধরে এইরকম অসুবিধায় আছি। গ্রামবাসীর এই ব্যতিক্রমী উদ্যোগে পাশে থাকার আশ্বাস দিচ্ছে উপজেলা প্রশাসন। এলজিডি, পিআইও অফিস এবং উপজেলা প্রশাসন সকলে মিলে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে চান্দের হাওড়ার উন্নয়নের জন্য আমরা ইতিমধ্যে রাস্তার প্রকল্প নিয়েছি। গ্রামবাসী চাঁদা তুলে সড়কটি নির্মাণ করছেন গত 11 জানুয়ারি থেকে। স্বেচ্ছাশ্রমে নিয়োজিত 5 শতাধিক মানুষ। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। রফতানি বাণিজ্যে বইছে সুবাতাস, তবে আমদানি বাণিজ্য ঠেকেছে তলানিতে, এমন চিত্র ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। রাজনৈতিক প্রেক্ষাপট ভিসা জটিলতায় কমেছে যাত্রী পারাপার, ফলে আমদানি এবং ভ্রমণ কর থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সংকট নিরসনে সমন্বিত প্রয়াসের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ভারতের ত্রিপুরা, আসাম সহ পূর্বোত্তরের 7টি রাজ্যের প্রবেশদ্বার আখাউড়া স্থলবন্দর। তবে জুলাই অভ্যুত্থানের পর টানাপোড়েন দেখা যাচ্ছে এই দুই দেশের আন্তঃবাণিজ্য সম্পর্কে। গেল কয়েক মাসে হিমায়িত মাছের পাশাপাশি রপ্তানি হচ্ছে পাথর, সিমেন্ট ও মেশিনারিজ সহ 42টি পণ্য। কাস্টমস কর্মকর্তাদের মতে গত 6 মাসে ভারতে 244 কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের প্রথম 6 মাস থেকে প্রায় 30 কোটি টাকা বেশি। চলতি বছরে রপ্তানি বেশি হয়, শুধু ডিসেম্বর মাসে রপ্তানি বেশি হয়েছে 16,56,54,000 টাকার পণ্য। রফতানিতে গতিশীলতার বিপরীতে তলানিতে গিয়ে ঠেকেছে আমদানি বাণিজ্য। যেখানে গত অর্থবছরে রপ্তানির চেয়ে আমদানির পরিমাণ বেশি ছিল, সেখানে চলতি অর্থবছরের প্রথম 6 মাসে কোনো পণ্যই আমদানি হয়নি পার্শ্ববর্তী দেশ থেকে। আমদানিকৃত পণ্য থেকে গত বছর সরকার প্রায় 5 কোটি টাকার রাজস্ব পেলেও এবার সে আয়ে দেখা দিয়েছে ভাটা পড়ার শঙ্কা। আগস্টে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এ কারণে আমাদের ভারতের সাথে আমদানি বাণিজ্যে কিছুটা স্থবিরতা পরিলক্ষিত হচ্ছে। আমাদের ইম্পোর্টাররা অনেকেই এখনো সেভাবে উৎসাহিত না। নতুন বছরে ভারত থেকে কেবল 10 টন জিরা আনা হয়েছে এই স্থলবন্দর দিয়ে। ব্যবসায়ীদের দাবি, নিষিদ্ধ পণ্য বাদে সকল পণ্য আনার অনুমতি পেলে গতি ফিরবে আমদানি বাণিজ্যে। যদি সকল পণ্যের রপ্তানি করার পারমিশন দেওয়া হয়, তাহলে এই বন্দরে কর্মচঞ্চলতা ফিরে আসবে। শুধু রপ্তানি হয়, আমদানি হয় না। যদি আমদানি হতো তাহলে এলাকার এবং শ্রমিক এবং ব্যবসায়ীদের এলাকার ব্যাপক উন্নয়ন হতো। এদিকে রাজনৈতিক প্রেক্ষাপট ও ভিসা জটিলতায় কমেছে যাত্রী পারাপার, কমেছে ভ্রমণ করের পরিমাণ। মেডিকেল ভিসা যারা জরুরি চিকিৎসার প্রয়োজনে তাদের ভিসাগুলো কিছু হচ্ছে, আর বাকি বিষয়গুলো আপাতত বন্ধই। তবে রাজস্ব বাড়াতে সমন্বিত চেষ্টা চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যাত্রী সেবা নিশ্চিতের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে অবকাঠামো উন্নয়নে। আগেও প্লেস করা হয়েছে, এখনও করব। সরকার একটা না, অনেকগুলো বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত করে দেন। আমরা আশা করি যে আস্তে আস্তে এগুলো হয়তো যখন ফেসিলিটিসগুলো বাড়বে তখন সেগুলো আরও দ্রুত হবে এবং ট্রেড বাড়বে। 2010 সালে পূর্ণাঙ্গ বন্দরের স্বীকৃতি পেলেও আখাউড়া শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে বাণিজ্য চালু হয় সেই 1994 সাল থেকেই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জানাবো দেশের বাইরের খবর। হামাস ইসরায়েল চুক্তির বাস্তবায়ন হচ্ছে আজ। গাজায় স্থানীয় সময় সকাল 8:30টায় কার্যকর হবে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন উপত্যকাবাসী। নিজ বাড়িতে ফিরতে উদ্গ্রীব লাখ লাখ বাসিন্দা। যদিও দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার ক্ষেত্রে নেতজারিম করিডোর ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী রোববার স্থানীয় সময় 4টার পর 3 নারী জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে 95 ফিলিস্তিনি বন্দী। এদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া গাজায় প্রবেশের অপেক্ষায় শত শত ত্রাণবাহী ট্রাক। যুদ্ধবিরতির পর সীমান্তবর্তী এলাকাগুলোয় মোতায়েন থাকবে ইসরায়েলি বাহিনী। উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্ত করে সড়কেও থাকবে ইহুদি সেনাদের টহল। যুদ্ধবিরতি কার্যকরের আগ মুহূর্তেও গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস ইসরায়েল চুক্তির পর 4 দিনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 123 জনে। শেষ মুহূর্তে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে নির্বিচার বিমান হামলা চালিয়েছে তেল আবিবের সেনারা। সবচেয়ে বেশি হামলা হয়েছে খান ইউনিস, রাফা ও গাজা সিটিতে। আল মাওয়াসি এলাকায় আশ্রিতদের তাঁবুতে বোমা বর্ষণ করেছে সেনারা। নিহত হয়েছে একই পরিবারের 5 জন। ট্যাঙ্ক দিয়ে গোলাবর্ষণ করেছে গাজা সিটিতে। গাজায় তেল আবিবের 15 মাসের আগ্রাসনে মৃত্যু হয়েছে প্রায় 47,000 মানুষের। বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার 22 লাখ বাসিন্দার প্রায় সবাই।
ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় তৈরি হয়েছে দুর্ভিক্ষ পরিস্থিতি। একের পর এক হাসপাতালে হামলায় বিপর্যস্ত চিকিৎসা সেবা। প্রযুক্তি এবং মহাকাশ দুই খাতেই সক্ষমতা বাড়াবে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির নজরদারি স্যাটেলাইট। ইসলামাবাদের দাবি, দুর্যোগ মোকাবেলা এবং কৃষি খাতেও ছাপ রাখবে কৃত্রিম উপগ্রহটি। মিত্রদেশ চীনের তৈরি রকেটে করে শুক্রবার স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে পাকিস্তান। পৃথিবীর বাধা পেরিয়ে যা সফলভাবে স্থাপন করা হয় কক্ষপথে। শুক্রবার চীনের গোবি মরুভূমি থেকে প্রথমবারের মতো নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করে পাকিস্তান। স্থানীয় সময় বেলা 12টার দিকে মিত্র বেইজিংয়ের তৈরি লং মার্চ 2D রকেটে করে কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে স্যাটেলাইটটি। কক্ষপথে যার সফল স্থাপনের মাধ্যমে ইতিহাস গড়ে ইসলামাবাদ। পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন সুপারকোর তত্ত্বাবধানে নির্মিত হয় স্যাটেলাইটটি, যার নাম PRSC ইলেকট্রো-অপটিক্যাল 1। বলা হচ্ছে পাকিস্তানের প্রযুক্তি এবং মহাকাশ সক্ষমতায় নতুন দ্বার উন্মোচন করবে এই স্যাটেলাইট। অত্যাধুনিক প্রযুক্তির এই উপগ্রহটিতে ব্যবহার করা হয়েছে ইলেকট্রো-অপটিক্যাল সেন্সর, সূর্যালোক কিংবা বিকিরিত রশ্মি পরিমাপ করে যা তথ্য এবং ভূপৃষ্ঠের ছবি সংগ্রহ করতে সক্ষম। শুধু নজরদারি নয়, প্রাকৃতিক সম্পদ রক্ষণাবেক্ষণ, দুর্যোগ মোকাবেলা, নগর পরিকল্পনা সহ কৃষি খাতে ব্যাপক অবদান রাখবে কৃত্রিম উপগ্রহটি। পরম মিত্র চীনের সহায়তায় মহাকাশ খাতে উল্লেখযোগ্য উন্নতি করেছে পাকিস্তান। গেল বছরেও বেইজিংয়ের সহায়তায় মহাকাশে স্যাটেলাইট পাঠায় ইসলামাবাদ, যা দুদেশের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তৈরি করা হয়। এছাড়াও চীনের লুনার মিশনে গুরুত্বপূর্ণ অংশীদার পাকিস্তান। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে আজ থেকে বন্ধ হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। চীনের কাছে তথ্য পাচারের অভিযোগে অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখে রায় দিলেন সর্বোচ্চ মার্কিন আদালত। রায়ে অসন্তোষ প্রকাশ করে বাইডেনের প্রশাসন, হস্তক্ষেপ কামনা টিকটক কর্তৃপক্ষের। যদিও বিদায়ী প্রেসিডেন্টের দাবি, টিকটক ইস্যুতে সিদ্ধান্ত এখন নতুন রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্পের হাতে। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে গেল বছর চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বন্ধের সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। অভিযোগে ছিল অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারী মার্কিনীদের তথ্য পাচার হয় বেইজিংয়ে। শর্ত ছিল 2025 সালের 19 জানুয়ারির মধ্যে মার্কিন কোনো কোম্পানির কাছে টিকটককে বিক্রি করে দিতে হবে বাইটডান্সকে, তা না হলে পেতে হবে নিষেধাজ্ঞা। তবে ওয়াশিংটনের সেই শর্তকে অগ্রাহ্য করে মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করে টিকটক। কিন্তু ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি সেই আপিলও এবার বাতিল করল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। বহাল রাখা হলো টিকটক বন্ধের সিদ্ধান্ত। তবে কোর্টের এমন রায়ে অসন্তোষ প্রকাশ করেছে টিকটক কর্তৃপক্ষ। দাবি, প্রয়োজনীয় তথ্য এবং স্পষ্টতার ঘাটতি রয়েছে মার্কিন বিচার বিভাগের রায়ে। তাই মার্কিন প্রশাসনের যথাযথ পদক্ষেপের অভাবে অনেকটা জোরপূর্বকভাবেই নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে প্ল্যাটফর্মটিকে। এদিকে টিকটক ব্যান প্রসঙ্গে পরবর্তী সিদ্ধান্ত নেবেন নতুন প্রেসিডেন্ট বলে জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি, প্রত্যাশিতই ছিল কোর্টের রায়। খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেন তিনি। বর্তমানে 17 কোটিরও বেশি মার্কিনীর অ্যাকাউন্ট রয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিতে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।